আমি অনেক ছাত্রকে ফলো করেছি যারা টেক্সটের উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যায়, ব্যাকরণটাকে টোটালি অ্যাভয়েড করে। আজকে আলোচনা করব এবিটি এর, যারা মাধ্যমিক দেবে এবিটি এর ব্যাকরণের এসএকিউ কয়েকটা, সেটা আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো, আশা করছি কিছু প্রশ্ন এখান থেকে পাবেই বা অনেক কিছু তোমরা জানতে পারবে। আমি কোনো লিখে রাখিনি বা দাগাবো না, ডাইরেক্ট আলোচনা করব প্রশ্ন ধরে ধরে, তোমরা টেস্ট পেপারের পেজ ধরে সেই প্রশ্নগুলো তোমরা মিলিয়ে মিলিয়ে নেবে। চলো, প্রথম সেটের এসএকিউ, পেজ নম্বর 10। প্রথম প্রশ্ন আছে, গৌণ কর্ম বলতে কি বোঝো? যে কর্মকে কাকে দিয়ে প্রশ্ন হবে এবং প্রাণীবাচক হবে, যে কর্মকে কাকে দিয়ে প্রশ্ন করা হবে এবং প্রাণীবাচক হবে তাকে গৌণ কর্ম বলে। যেমন ধরো, আমি বাবাকে চিঠি লিখলাম, কাকে লিখলাম? বাবাকে। একদিকে কাকে দিয়ে প্রশ্ন হচ্ছে, আবার বাবা একটা প্রাণী, এটা গৌণ কর্মের উদাহরণ। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি শব্দের সঙ্গে বসে কারকে সহযোগিতা করে, আর অনুসর্গ শব্দের পরে স্বাধীনভাবে বসে কারকে সহযোগিতা করে। আবারও বলছি, বিভক্তি শব্দের সঙ্গে বসে কারকে সহযোগিতা করে, আর অনুসর্গ শব্দের পরে স্বাধীনভাবে বসে কারকে সহযোগিতা করে। 3 নম্বর প্রশ্ন, সমাস কথার অর্থ কি? সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। 4 নম্বর প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্য বলতে যেটা অবাস্তব বাক্য তোমাকে বলতে হবে। যেমন তুমি বলতে পারো চোখ দিয়ে শুনি বা কান দিয়ে দেখি, এরকম দুটোর মধ্যে একটা বললেই হবে। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করার একটা পদ্ধতি বলো। দুটো পদ্ধতি আছে, কোনো একটা তোমরা বলতে পারো। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করতে হলে 1 নম্বর বলা যায় কর্তার পরে র বা এর বিভক্তি আনতে হবে। 2 নম্বর বলা যায় কর্তার পরে দ্বারা বা কর্তৃক অনুসর্গ আনা যায় বা আনতে হবে। 3 নম্বর প্রশ্ন, সন্ধানিক সমাস। সন্ধ্যা, কালীন, আহান্নিক, এটা কালীনটা ব্যাস বাক্যের মাঝখানে লোপ পাচ্ছে, তাই উত্তরটা হবে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। 7 নম্বর প্রশ্ন, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, অর্থগত দিক থেকে এটি কি ধরনের বাক্য? হ্যাঁ, আমরা জানি যে বাক্যের দ্বারা কোনো কিছু বিবৃতি দেওয়া হয়, কিছু বিস্তারিত বলা হয়, তাকে বলা হয় নির্দেশক বাক্য। তাই এই উত্তরটা হবে নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে রূপান্তরিত করো। কর্মবাচ্যে রূপান্তরিত করার একটা নিয়ম হচ্ছে কর্তার পর দ্বারা বা দিয়া অনুসর্গ যোগ করতে হয়। তাহলে এখানে কর্তা বৃষ্টি, তাই বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, উত্তরটা হবে বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো বা ধৌত হলো। পরের প্রশ্ন 9 নম্বর, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে এসেছেন, জগদীশ বাবুর নিচে দাগ, কারক বিভক্তি করো। হ্যাঁ, কারকের ক্ষেত্রে যদি কার বা কিসের দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সম্বন্ধ পদ হয়। আবার বলছি, এটা নিয়ম, যদি কার বা কিসের দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সম্বন্ধ পদ হয়। এখানে জগদীশ বাবুর বাড়িতে, কার বাড়িতে? জগদীশ বাবুর বাড়িতে, কার আসছে মানে এটা সম্বন্ধ পদ, আর জগদীশ বাবুর সঙ্গে তো র রয়েছে মানে এটা সম্বন্ধ পদে র বিভক্তি। 10 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য সম্প্রসারকের একটি উদাহরণ দাও। একটা বাক্যে উদ্দেশ্য থাকবে এবং তার আগে একগুচ্ছ পদ দিয়ে সেই উদ্দেশ্যকে সম্প্রসারক করতে হবে। যেমন ধরো, সৌরভ ভালো ক্রিকেট খেলে, এটাকে উদ্দেশ্য সৌরভ, এটাকে বাড়ানো যায় যে আমাদের বেহালার ছেলে সৌরভ ভালো ক্রিকেট খেলে, এই আমাদের বেহালার ছেলে সৌরভ, এটা উদ্দেশ্য সম্প্রসারক। চলো পরের সেটে, ব্যাকরণের দ্বিতীয় সেট এসএকিউ, পেজ নম্বর 65। চলো, 1 নম্বর আছে অকারক কাকে বলে? বাক্যের যে পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে, যেমন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। আবারও বলছি, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। সম্বন্ধ পদ, সম্বোধন পদ, অকারক পদ দুটো। পরের প্রশ্ন, দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। হ্যাঁ, বাক্যে যে ক্রিয়ার দুটো কর্ম থাকবে, মানে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে আবার কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন ধরো, আমি বাবাকে চিঠি লিখলাম, কাকে চিঠি লিখলাম? বাবাকে। হ্যাঁ, কী লিখলাম? চিঠি লিখলাম, তাহলে বাবাকে নিচে দাগ আর চিঠি নিচে দাগ, এই দুটো কর্ম নিচে দাগ দিলে উত্তরটা সঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন 3 নম্বর, সমাস শব্দের অর্থ কি? এটা আগে সেটা ছিল, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। 4 নম্বর প্রশ্ন, মন মাঝি, এটি কি ধরনের সমাস? মন মাঝি সমাস হবে মন রূপ মাঝি, মাঝে রূপ রয়েছে, তাই এই উত্তরটা হবে রূপক কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? 5 নম্বর, হ্যাঁ, যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। এখানে একটা কথা বলে রাখি,
ব্যাকরণে যদি কোনো সংজ্ঞা চায়, সংজ্ঞার সঙ্গে উদাহরণ তোমাকে মাস্ট দিতেই হবে। নিত্য সমাসের উদাহরণ হবে গ্রামান্তর, দেশান্তর, মতান্তর, এগুলো যে কোনো একটা দিতে পারো। 6 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। এই কিন্তু শব্দটা মানে অব্যয়টা তুলে দিতে হবে। অ্যাকচুয়ালি এটাকে বলেছে সরল বাক্যে রূপান্তরিত করতে হবে, তাই কিন্তু অব্যয়টা তুলে দিলে সরল বাক্য হয়ে যাবে। উত্তর হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনা বজায় আছে। পরের প্রশ্ন, সরল ও যৌগিক বাক্যের একটি উদাহরণ পার্থক্য লেখো। হ্যাঁ, সরল ও যৌগিক বাক্যের পার্থক্য, সরল বাক্যে কোনো অব্যয় থাকে না, কিন্তু যৌগিক বাক্যে একটা অব্যয় থাকে। আবারও বলছি, সরল বাক্যে কোনো অব্যয় থাকে না, যৌগিক বাক্যে অব্যয় থাকে। 8 নম্বর প্রশ্ন, আমি ভাত খাই ভাববাচ্যে রূপান্তরিত করো। ভাববাচ্যে রূপান্তরিত করতে গেলে ক্রিয়াপদে প্রাধান্য দিতে হবে, মানে একটা হধাতু আসবে আর কর্তার পরে র বা এর বিভক্তি আনতে হবে। তাহলে আমি ভাত খাই, এখানে আমি কর্তা, আমি ভাত খাই, উত্তরটা হবে আমার ভাত খাওয়া হয়। ওই খাই ক্রিয়াপদটাকে দেখো, ওটাকে প্রাধান্য দেওয়া হলো, খাওয়া হয় মানে একটা হধাতু আনা হলো। পরের প্রশ্ন, ঈশ্বরের লীলা কি দুর্গেয় নির্দেশক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। উত্তর হবে ঈশ্বরের লীলা বোঝা বড় দায়, বা ঈশ্বরের লীলা বোঝা যায় না। 10 নম্বর প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। মানে এমন একটা বাক্য বলতে হবে যেখানে একটা শর্ত থাকবে। যেমন ধরো, ভালো করে পড়লেই ভালো নম্বর পাবে। এখানে ভালো নম্বর পাওয়াটা ভালো করে পড়ার শর্তের উপর নির্ভর করে আছে। চলো পরের সেটে। 3 নম্বর সেটের ব্যাকরণের এসএকিউ, পেজ নম্বর 100। দেখো 1 নম্বর প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি নিজে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে। আবার বলছি, যে বিভক্তি নিজে অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে, যেমন অ। দ্বিতীয় প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। লেখক লিখছে। এক্ষেত্রে একটু বলে রাখি, যখন কর্তা ও ক্রিয়া একই ধাতু থেকে তৈরি হবে। লেখক লিখছে, এটা সমধাতুজ কর্তার উদাহরণ। পরের প্রশ্ন, অকারক পদ কাকে বলে? বাক্যের যে পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলে। বাক্যের যে পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলে, যেমন সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। 4 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য কি? দ্বিগু সমাসে পরপদে অর্থ প্রাধান্য পায়, অপরদিকে সংখ্যাবাচক বহুব্রী সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। পরের প্রশ্ন, পথে কুড়িয়ে পেলাম। 5 নম্বর প্রশ্ন, পথে কুড়িয়ে পেলাম, এটা কি কারক হবে? পথ হইতে কুড়িয়ে পেলাম, এটা হবে অপাদান কারকে এই বিভক্তি। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদান্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আবারও বলছি, যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদান্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, যেমন ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি। 7 নম্বর প্রশ্ন, হাতাহাতি ব্যতিয়ার বহুব্রী সমাস কেন? হ্যাঁ, ব্যতিয়ার বহুব্রী সমাস, ব্যতিয়ার কথার অর্থ হচ্ছে ক্রিয়া বিনিময়। যে বহুব্রী সমাসে দুটো ব্যক্তির মধ্যে একই ক্রিয়া বিনিময় হবে তাকে ব্যতিয়ার বহুব্রী বলে। আর হাতাহাতি যেহেতু দুটো ব্যক্তির মধ্যে একই ক্রিয়া বিনিময় হচ্ছে, মারপিট হচ্ছে, হাতাহাতি হচ্ছে, তাই এটা ব্যতিয়ার বহুব্রী সমাস। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, এটা জটিল বাক্য রূপান্তরিত করো। উত্তরটা হবে যখন হাত নাড়াই তখন বুলেট তাড়াই। পরের প্রশ্ন, ক্ষমা করো। 9 নম্বর প্রশ্ন, ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তরিত করো। ক্ষমা করো ভাববাচ্য হবে ক্ষমা করা হোক। 10 নম্বর প্রশ্ন, তুমি অন্যায় থেকে বিরত থাকো, অনুজ্ঞাসূচক বাক্য। উত্তরটা হবে তুমি অন্যায় করো না। আবারও বলছি, তুমি অন্যায় থেকে বিরত থেকো, অনুজ্ঞাসূচক বাক্য হবে তুমি অন্যায় করো না। চলো পরবর্তী সেটে। 4 নম্বর সেট, পেজ নম্বর 125। চলো প্রথম প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? হ্যাঁ, যে সকল অব্যয় শব্দের পরে স্বাধীনভাবে বসে কারকে সহযোগিতা করে তাদেরকে অনুসর্গ বলে। যে সকল অব্যয় শব্দের পরে স্বাধীনভাবে বসে কারকে সহযোগিতা করে তাদের অনুসর্গ বলে, যেমন দ্বারা, দিয়া, জন্যে, তরে, লাগি ইত্যাদি। পরের প্রশ্ন, সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। উত্তরটা হবে কি বাঁধনে বেঁধেছ, বাঁধনের নিচে দাগ। 3 নম্বর প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? হ্যাঁ, যে সমাস একটা বাক্যকে আশ্রয় করে গঠিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে।
আবার বলছি, যে সমাস একটা বাক্যকে আশ্রয় করে গঠিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে, যেমন বসে আঁকো প্রতিযোগিতা। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ব্যাকরণে যদি কোনো সমাস চাই তার সঙ্গে উদাহরণ মাস্ট তোমাকে দিতেই হবে। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন, অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ হচ্ছে দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। 5 নম্বর প্রশ্ন, ত্রিনয়নী সমাস কি হবে? হ্যাঁ, ত্রিনয়নী হবে তিনটি নয়ন যার, এটা হবে সংখ্যাবাচক বহুব্রী সমাস। তাহলে ত্রিনয়নী সমাস হবে তিনটি নয়ন যার, সংখ্যাবাচক বহুব্রী সমাস। পরের প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হলো সূর্য উঠলে পদ্ম ফুটবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, পদ্ম ফুল ফোটা কাজটা সূর্য ওঠা শর্তের উপর ডিপেন্ড করে রয়েছে, তাই উদাহরণটা হবে সূর্য উঠলে পদ্ম ফুটবে। পরের প্রশ্ন, পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা সরল বাক্যে রূপান্তরিত করতে বলেছে। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় বলেই এই ব্যবস্থা। উত্তরটা হবে পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় বলেই এই ব্যবস্থা। পরের প্রশ্ন 8 নম্বর, সে এখনই যেতে পারবে না, এই বাক্যটাকে অস্তর্থক বাক্যে রূপান্তরিত করো। এক্ষেত্রে একটা তোমাদের আমি তথ্য দিয়ে রাখি, অস্তর্থক বাক্য কিন্তু 4টে নাম: অস্তর্থক, সদর্থক, হ্যাঁবাচক, ইতিবাচক। তাহলে অস্তর্থক বাক্যের 4টে নাম কি বললাম? অস্তর্থক, হ্যাঁবাচক, ইতিবাচক, সদর্থক। যে কোনো একটা ব্র্যাকেটে বলতে পারে, তোমাদেরকে সেই হ্যাঁবাচক বাক্য বা সদর্থক বাক্যে রূপান্তরিত করতে হবে। এখানে 8 নম্বর বাক্যটা রয়েছে যে সে এখন যেতে পারবে না, এটাকে অস্তর্থক করো, সে এখনই থেকে যাবে। পরের প্রশ্ন 9 নম্বর, কর্মকর্তী বাচ্য বলতে কি বোঝো? হ্যাঁ, যে বাচ্চে কর্ম কর্তারূপে কাজ করে তাকে কর্মকর্তী বাচ্য বলে। আবার বলছি, যে বাচ্চে কর্ম কর্তারূপে কাজ করে তখন তাকে কর্মকর্তী বাচ্য বলে। যেমন ঢাক বাজে, বাঁশি বাজে, জন্ম নিলে ফাউন্টেন পেন। পরের প্রশ্ন 10 নম্বর, তপন গড়গড়িয়ে পড়ে যায়। বাক্যটাকে ভাববাচ্যে রূপান্তরিত করতে বলেছে। আর তোমরা জানো, একটা বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়াপদে প্রাধান্য দিতে হবে, যেখানে হ ধাতু আনতে হবে। এক্ষেত্রে কর্তার সঙ্গে র বা এর বিভক্তি আসে। তাহলে তপন গড়গড়িয়ে পড়ে যায়, ভাববাচ্য হবে তপনের গড়গড়িয়ে পড়ে যাওয়া হয়। উত্তরটা আবার বলছি, তপনের, দেখো কর্তার সঙ্গে র বা এর বিভক্তি এলো, তপনের গড়গড়িয়ে পড়ে যাওয়া হয়। চলো পরের সেটে। 5 নম্বর সেট, পেজ নম্বর 152, 152। চলো প্রথম প্রশ্ন 1 নম্বর, নির্দেশক কাকে বলে? যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে বসে একটা বচনকে নির্দেশ করে। যে বর্ণ বা বর্ণগুচ্ছ একটা শব্দের পরে বসে বচন নির্দেশ করে, মানে এক বচন না বহু বচনে রয়েছে, সেটাকে নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। যেমন টা, টি, খানা, খুনি, গুলা ইত্যাদি। পরের প্রশ্ন 2 নম্বর, সহযোগী কর্তা কাকে বলে? যখন একটা বাক্যে দুটো কর্তা একে অপরের সহযোগে কোনো কাজ করছে বোঝাবে। যখন একটা বাক্যে দুটো কর্তা একে অপরের সহযোগে কোনো কাজ করছে বোঝাবে, তখন তাকে সহযোগী কর্তা বলে। যেমন শিক্ষার্থী শিক্ষক ঘর ঝাঁটালো, এখানে শিক্ষার্থী শিক্ষক হবে সহযোগী কর্তা, কারণ এরা একে অপরের সহযোগিতায় কাজটা করেছে। 3 নম্বর প্রশ্ন, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাস বহু বচনান্ত এবং সর্বনামীয়, মানে বহু বচনান্ত সর্বনামীয় দ্বন্দ্ব সমাসকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। বহু বচনান্ত সর্বনামীয় দ্বন্দ্ব সমাসকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমরা, তুমি, আমিও, সে। পরের প্রশ্ন, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীর পার্থক্য কোথায়? দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, আর সংখ্যাবাচক বহুব্রী সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। আবার বলছি, দ্বিগু সমাসে পরপদের বা উত্তরপদের অর্থ প্রাধান্য পায়, আর সংখ্যাবাচক বহুব্রী সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। 5 নম্বর প্রশ্ন, সিংহদ্বার ব্যাসবাক্য কি হবে? সিংহ চিহ্নিত দ্বার, চিহ্নিত এখানে লোপ পাচ্ছে মাঝখানের পদ, তাই এটা হবে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলো কি কি? বাক্য নির্মাণের শর্ত 3টে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আবার বলছি, বাক্য নির্মাণের শর্ত হলো 3টে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আসক্তি কিন্তু নয়, হ্যাঁ। আর এই আসক্তির অপর নাম কিন্তু নৈকট্য। এটা মাথায় রেখে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় বলে নৈকট্য কি, তখন বোঝা যায় না। আসক্তির অপর নাম নৈকট্য। পরের প্রশ্ন, শোনামাত্র
অমৃত ফতেয়া জারি করে দিল, যৌগিক বাক্যে রূপান্তরিত করো। শোনা মাত্র অমৃত ফতেয়া জারি করে দিল, এটা যৌগিক বাক্যে রূপান্তরিত করো। অমৃত শুনল এবং ফতেয়া জারি করে দিল, উত্তর হবে অমৃত শুনল এবং ফতেয়া জারি করে দিল। পরের প্রশ্ন, বিধেয় সম্প্রসারকের একটি উদাহরণ দাও। একটা বাক্য এমন তৈরি করতে হবে যেখানে বিধেয়টাকে সম্প্রসারণ হবে। যেমন ধরো সৌরভ ভালো ক্রিকেট খেলে, এখানে উদ্দেশ্য সৌরভ, আর বিধেয় ভালো ক্রিকেট খেলে, এই ভালো ক্রিকেট খেলে এটাকে বাড়াতে হবে। উত্তর হবে সৌরভ কলকাতার ইডেন গার্ডেনে ভালো ক্রিকেট খেলে। এই কলকাতার ইডেন গার্ডেনে এটা বিধেয় সম্প্রসারক হয়ে গেল। পরের প্রশ্ন, কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্মপ্রাধান্য পায়, যে বাচ্চে কর্মপ্রাধান্য পায় তাকে কর্মবাচ্য বলে। যেমন পুলিশ চোর ধরলো, এটা কর্মবাচ্য হবে পুলিশের দ্বারা চোর ধরা হলো। এই কর্তার পরে দ্বারা বসালে কর্মপ্রাধান্য পেয়ে যায়, তাই যে বাচ্চা কর্মপ্রাধান্য পায় তাকে কর্মবাচ্য বলে। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করো। ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়াপদের প্রাধান্য দিতে হবে, অর্থাৎ একটা হ ধাতু আসবে। আবার দেখে নি বাক্যটা কি আছে। হ্যাঁ, শিশুরা খেলছিল মায়ের কোলে, ভাববাচ্য হবে শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল। উত্তরটা হবে শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল।